বাঙালি মধ্যবিত্তের নুন আনতে পান্তা ফুরোয় এমন কথা অনেকেই বলেন। ছোট্ট ছোট্ট প্ল্যানিং গুলোর মধ্যেই ছোট ছোট করে ইনভেস্টমেন্ট, যে প্ল্যানিংটা করছি সেটা ঠিক না ভুল সেটাও কিন্তু আমরা বুঝে উঠতে পারি না। এই যে জেনারেশন যারা ইনভেস্টমেন্টের দিকে আসছেন, জার্নির মধ্যে একটা গ্রামার থাকে, তারা এই গ্রামারটাকে না ইগনোর করে গ্ল্যামারের দিকে বেশি। প্রপার ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে কোনো একজন এক্সপার্ট ওপিনিয়ন, ইনফ্লুয়েন্সার এক এক রকম বলছে, কোনটা নিউজ আর কোনটা নয়েজ। ইনভেস্টমেন্ট আর সেভিংস সবসময় শর্ট টার্ম হতে পারে, কিন্তু ইনভেস্টমেন্ট কখনোই শর্ট টার্ম হওয়া উচিত নয়, সবসময় লং টার্ম। সোনা রূপো কিনে নেওয়া, বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা গয়না সোনা কিনছি, এটা আমাদের কিন্তু ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর আওতায় আসে না। আমার কোনো বন্ধু করছে, কোনো একটা ফান্ডে টাকা রাখছে, সেটা শুনে আমিও করলাম না, এইটাকে আমরা একদমই সমর্থন করি না। একজন মধ্যবিত্ত চাকরিজীবী ফিনান্সিয়াল প্ল্যানিং যদি করতে চায়, হেলথ, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ইনভেস্টমেন্ট জার্নিটা বোরিং হওয়াটা খুব জরুরি। বোরিং হওয়া, টু বি হ্যাপি, নট হ্যাপি আর। বীমা আর বিনিয়োগ, ইন্স্যুরেন্স না থাকলে ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা কিন্তু কোনো অবস্থাতেই হওয়া হবে না। সম্ভব নয়। বাঙালি মধ্যবিত্তের নুন আনতে পান্তা ফুরোয় এমন কথা অনেকেই বলেন। যেহেতু আমাদের ইনকামের পরিমাণটা খুব সীমিত থাকে, সেই জন্য একটা প্রপার ফিনান্সিয়াল প্ল্যানিং আমরা করে উঠি না বা করে উঠতে চাই না। অনেকেই আবার ব্যাংকের কোনো খাতে টাকা রেখেই সন্তুষ্ট থাকেন, কিন্তু অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন সেটা যথেষ্ট নয় পুঁজি বাড়ানোর জন্য। তাই 2026-এ দাঁড়িয়ে আপনি যদি আপনার পুঁজি বাড়াতে চান, তাহলে অবশ্যই একটা প্রপার প্ল্যানিং নিয়ে আপনাকে এগোতে হবে। দ্য ওয়ালে আজকে পডকাস্টের এই নতুন এপিসোডে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, আর আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অতিথি শঙ্খদীপ দাস। শঙ্খদীপ দা, স্বাগত জানাই, ওয়েলকাম দ্য ওয়ালে। নমস্কার। প্রথমে আমি যেটা জানতে চাইবো যে সাধারণত আমাদের খুব একটা স্বচ্ছ ধারণা থাকে না প্রপার একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং সম্পর্কে, সেটা কি? দেখুন, ইনভেস্টমেন্ট প্ল্যানিং যেটাকে আমরা বলছি, সেটাতে বলতে গেলে প্রথমেই বলতে হয় জীবন সম্বন্ধে তো আমাদের কোনো ধারণা নেই। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের যাপনটাকে প্ল্যান করতে পারি। হ্যাঁ, আমরা নিজের যাপনটাকে একটা সিস্টেমেটিক ওয়েতে একটা ঠিক মতো ভাবে নিয়ে যেতে পারি, নিজের মতো করে ভাবতে পারি। যেই যাপনটাকে মসৃণ করার জন্য আমাদের অর্থের দরকার, অর্থ ওখানে সবচেয়ে বড় কারিগর। এই যাপনটাকে মসৃণ করার উদ্দেশ্যে যে অর্থনৈতিক চাহিদার যে পরিকল্পনা, ওটাকেই আমরা অর্থনৈতিক পরিকল্পনা মানে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বলি আর কি। তো আমাদের মধ্যবিত্তদের একটা খুব মানে ভুল না ঠিক মিথ না ফ্যাক্ট, সেটা আপনি বলুন, এরকম অনেক ধারণা আমরা পোষণ করি যে যেটুকু আছে তার মধ্যে একদম সঠিকভাবে যেহেতু আমরা ইনভেস্টমেন্ট করে উঠতে পারি না, তাই সেটার প্রয়োজনীয়তা হয়তো নেই। এটা কি ঠিক? না, দেখুন, যার রোজগারটা নির্দিষ্ট, তাহলে তার ব্যয়টাও নির্দিষ্ট। ওই রোজগারটার মধ্যে সে তার আয়ের নিরিখে তো ব্যয়টা করছে, ব্যয়টাকে সে আয়ের নিরিখে করতে গিয়ে সেখানেও তো একটা সে ছোট্ট ফাইন্যান্সিয়াল প্ল্যানিংই করছে, যে রেগুলার তার দৈনন্দিন জীবনের খরচ, তার ছেলে মেয়ের পড়াশুনো, অথবা সঙ্গে একদিন একটু রেস্টুরেন্টে খেতে গেলাম, একটু ছোটোখাটো চাহিদাগুলোকে পূরণ করার জন্য। এইগুলো তো একটা প্ল্যানিং এর মধ্যেই পড়ে। আমরা বলছি যে এই প্ল্যানিং এর মধ্যেই ছোট্ট ছোট্ট প্ল্যানিং গুলোর মধ্যেই ছোট ছোট করে ইনভেস্টমেন্ট আমরা রাখতে পারলে সেই ক্ষেত্রে তার জার্নিটা পরবর্তীকালে যখন তার অবসর তো আসবে, এই অবসর আসতে গেলে যে পয়সাটা লাগবে, সেই পয়সাটা অন্তত আমরা কিছুটা তৈরি করে রাখতে পারবো। আচ্ছা, এই যে বললেন যে প্ল্যানিং একটা দরকার, কিন্তু সেটা করতে গিয়েও যারা হয়তো অনেকে ভাবছেন যে আমি যে প্ল্যানিংটা করছি সেটা ঠিক না ভুল সেটাও কিন্তু আমরা বুঝে উঠতে পারি না। তো ভুলটা কোথায় করি সাধারণত যখন আমরা কোনো ইনভেস্টমেন্ট করতে যাই? দেখুন, ঠিক কি ভুল এইটাকে না মানে সেরকম ভাবে এত অঙ্ক নয় যে আমরা একটাই সমস্ত জায়গা থেকে উত্তর আসবে, সেটা হয় না। এবার পুরোটাই নির্ভর করে কোনো ব্যক্তির তার নিজস্বতার উপরে। আমি যেটা আজকে বলবো আমার ধারণাটা, সেটাও আমার ব্যক্তিগত একটা উপলব্ধি। তা এই জায়গাতে দাঁড়িয়ে আমার যেটা মনে হচ্ছে যে এই যে জেনারেশন যারা ইনভেস্টমেন্ট আগে যেটা হয়েছে যে এই যে জেনারেশন যারা ইনভেস্টমেন্টের দিকে আসছেন, তাদের যেটা তারা অনেক কিছু ইনফরমেশন তাদের কাছে আছে, তারা অনেক
টেকনিক্যালি সাউন্ড, প্রচুর রিসার্চ তারা দেখছেন, কিন্তু যেটা হয়নি আমাদের সেটা হচ্ছে কি যে আমাদের স্কুলিংয়ে বা আমাদের কলেজের সময় আমাদের কিন্তু এই জাতীয় কোনো সাবজেক্ট ছিল না, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বা এই জাতীয় একদমই। কোনো সাবজেক্ট ছিল না, যে কারণের জন্য যখন শুরু করছি এই যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং তো আর একদিনের ব্যাপার না, একটা দূরবর্তী একটা লং টার্ম মানে সিস্টেম আর কি। এইটার মধ্যে এখনকার জেনারেশনের যেটা আমি জানি না ঠিক কি ভুল, তারা এই জার্নির মধ্যে একটা গ্রামার থাকে, তারা এই গ্রামারটাকে না ইগনোর করে গ্ল্যামারের দিকে বেশি চলে যাচ্ছে। তাদের যেটা হচ্ছে যে এই গ্ল্যামারের দিকে যেতে গিয়ে তারা না ফান্ডামেন্টাল যে রিকোয়ারমেন্টগুলো থাকে একটা ফাইন্যান্সিয়াল সেদিকে নজর দিচ্ছে না। সেই দিকে নজরটা না দিয়ে অল্টারনেটের দিকে অনেক বেশি চলে যাচ্ছে। মানে কোথাও গিয়ে এটাই বলতে চাইছেন যে খুব চটজলদি একটা টাকার পরিমাণ চটজলদি বাড়িয়ে নেওয়া। টাকা বানানোর যে ইচ্ছেটা সেটা তো বাস্তবসম্মত নয় কখনো, কারণ ইনভেস্টমেন্ট সব সময় লং টার্ম। তা এই ইনভেস্টমেন্টে এই যে মানে গ্ল্যামারটার দিকে যাচ্ছে, এবং তাতে আরো কি হচ্ছে বিভিন্ন রকমের এই মানে ইনফরমেশন এইগুলোতে না মানে এখনকার জেনারেশন একটা ফ্যান্টাসির লাইফ লিড করছে, তারা কিন্তু বাস্তব থেকে একটু দূরে গিয়ে সেই চিন্তা ভাবনাগুলো করছে। এই জায়গাটা একটু অগোছালো হয়ে গেছে, এই জায়গাটা ঠিক করলে আশা করা যায় তো তারা নিশ্চয়ই আবার মেন স্ট্রিমে ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা করতে পারবে। আমি এখান থেকেই শঙ্করদীপদা একটা বিষয় জানতে চাইবো, যেটা বললেন যে আমাদের স্কুলিংয়ে এই বিষয়ে আমরা খুব একটা পড়াশুনো করি না বা খুব একটা ধারণা আমাদের সবার থাকে না। তাহলে প্রপার ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে কোনো একজন এক্সপার্ট ওপিনিয়ন সেটাকেই সবসময় খুব গুরুত্বপূর্ণ নেওয়া। একদমই তাই, সব সময় একজন ট্রাস্টেড অ্যাডভাইজার প্রয়োজন হয়। তার কারণ কি, যে আমি আমার ইমোশনের উপরে কোনো কন্ট্রোল রাখতে পারবো না, আমার যে কনফিডেন্স সেইটা কতটা সেটা আমি নিজেরটা অ্যানালিসিস করতে পারবো না। একজন ট্রাস্টেড অ্যাডভাইজার থাকলে কি সুবিধা হয়, যে তার সঙ্গে আলোচনা করে দেখবেন একজন ডাক্তারবাবু তার যখন নিজের বাড়িতে কোনো রোগী হয় তারাও কিন্তু একটা অন্য একজন এক্সপার্ট সেকেন্ড ওপিনিয়ন নেয়। সেইটার ক্ষেত্রে একজন ট্রাস্টেড অ্যাডভাইজার, এই যে ধরুন দেখে না যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আসছে, হ্যাঁ ইনফ্লুয়েন্সার এক এক রকম বলছে, কোনটা নিউজ আর কোনটা নয়েজ সেইটাকে আলাদা করার যে জায়গাটা, সেই আলাদা করতে গিয়ে একটা অ্যাডভাইজারের ভীষণ দরকার। এবার এই ইনভেস্টমেন্ট আর সেভিংস এটা নিয়েও খুব মানে মিসকনসেপশন আমাদের অনেকের মধ্যে রয়েছে, ঠিক পার্থক্যটা কোথায় এই দুটোর? দেখুন, সেভিংস এমন একটা কিরকম হয়ে গেছে জেরক্সের মতো, ফটোকপিটা যেরকম জেরক্স হয় না সেরকম আমরা সেভিংসটাকে ইনভেস্টমেন্ট বলে এতদিন মানে সেভ করছি, এটাই ইনভেস্টমেন্ট বলে আমরা চালিয়ে দিচ্ছি। কিন্তু সেভিংস মানে হচ্ছে টাকা বাঁচানো, আর ইনভেস্টমেন্ট মানে টাকা বাড়ানো। গোদা বাংলা এইটাই বোঝায় আর কি। এই যে ইনভেস্টমেন্ট আর সেভিংসের মধ্যে সেভিংসটা একটা আপাতকালীন সুরক্ষা, আচ্ছা, আর ইনভেস্টমেন্টটা কি হয় যে আমরা একটা লং টার্মে আমার অবসর সময় বা একটা মধ্যবর্তী সময় এইটা আমার কাছে একটা রোজগারের হাতিয়ার। সেই কারণের জন্য যেটা মূল পার্থক্য সেটা হচ্ছে যে সেভিংস সব সময় শর্ট টার্ম হতে পারে, কিন্তু ইনভেস্টমেন্ট কখনোই শর্ট টার্ম হওয়া উচিত নয়, সব সময় লং টার্ম। এবার সাধারণত আমাদের মধ্যবিত্তদের একটা ধারণা থাকে যে, যেটা শুরুতেও বললাম, যে ব্যাংকে একটা খাতে টাকা রেখে দেওয়া বা সোনা রূপো কিনে নেওয়া, এটা কতটা ঠিকঠাক বা আদৌ এইভাবে কি নিজের পুঁজি আমরা বানাতে পারি? দেখুন, ইনভেস্টমেন্ট প্ল্যানিং এ না আমরা প্রথমেই বলি, সবার ক্ষেত্রেই বলি যে ইনভেস্ট ইন ডিফারেন্ট অ্যাসেট ক্লাস। সেই ক্ষেত্রে এফডি কিন্তু প্রয়োজন। আচ্ছা, একটা আপাতকালীন সুরক্ষার জন্য এফডি কিন্তু প্রয়োজন। হ্যাঁ, সেটা কতটা আমি ডিস্ট্রিবিউশন স্টেজে কতটা রাখবো, আমি অ্যাকুমুলেশন স্টেজে কতটা এফডি রাখবো, সেইটা নির্ভর করে। কারণ এফডির রিটার্নটা কখনোই আমার টোটাল গ্রোথ রেটটার উপরে যায় না, যে কারণের জন্য আমার টাকাটা মানে যখন প্রয়োজন হয় তখন ওই গ্রোথ রেট আর এফডি রিটার্নের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়। তাহলে আমার যে রিকোয়ারমেন্টে আমি যে চাহিদার জন্য আমি সেটা পুরোপুরি ফুলফিল করবে না, পূরণ হয় না। আর গোল্ডের ক্ষেত্রে, মেটালের ক্ষেত্রেও তাই। আমরা বলি যে এই অ্যাসেট ক্লাসটাতে ইনভেস্টমেন্ট প্রয়োজন, কিন্তু
বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা গয়না সোনা কিনি। এই গয়না সোনা কেনার ক্ষেত্রে সমস্যাটা কোথায় হয়, যে গয়না সোনাটা যদি আমি কখনো সেটাকে প্রথমত স্ত্রীধন একটা ভাঙাতে যাওয়া একটা মানে আমাদের বাঙালিদের মধ্যে বা ইমোশন থাকে। তা এইবার যখন ভাঙাতে যাচ্ছি, যদিও ভাঙাতে যেতে হয় একদম এন্ড স্টেজে গিয়ে, তখন কি হয় যে একটা জিএসটি, তার মেকিং চার্জ, এই পয়সাগুলো কিন্তু সেখান থেকে বাদ চলে যায়। তাহলে আমার টোটাল যে ইনভেস্টমেন্টটা আমি করেছি সেখান থেকে ইনভেস্টমেন্টটা আবার নিচের দিকে নেমে গেল। তাহলে আমার যে প্রপার টাকাটার দরকার ছিল সেটা আমি পেলাম না। আমরা কি বলছি, পেপার গোল্ড কেনার জন্য, সোভেরিয়ান বন্ড কেনার জন্য, ইটিএফ কেনার জন্য, এগুলোকে আমরা মেটাল ইনভেস্টমেন্টের ইনস্ট্রুমেন্ট হিসেবে ভাবতে পারি। এবার যদি কেউ তার স্ত্রীকে একটা গয়না কিনে দেন বা তার স্বামীকে একটা কিছু কিনে দেন, সেটা আমাদের কিন্তু ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর আওতায় আসে না। আচ্ছা, তাহলে এদিক থেকে এই যে এত আপনি বললেন সোনার উপর বিষয়টা, তার সাথে ইকুইটি ফান্ড হোক, ডেট ফান্ড হোক বা হাইব্রিড ফান্ড হোক, মানে কোন দিকে তাহলে যাওয়া উচিত? দেখুন, ডিফারেন্ট অ্যাসেট ক্লাসগুলোর মধ্যে অনেক কিছু থাকে। সেখানে ব্যাংক এফডি থাকে, ফিক্সড ইনকাম থাকে, মেটাল থাকে, রিয়েল এস্টেট থাকে, ইকুইটি থাকে, অল্টারনেটস থাকে, বন্ডস থাকে, বিভিন্ন ভ্যারাইটিস টাইপ অফ ক্যাটাগরিজ থাকে। এইবারে আমরা কেন ইকুইটি এক্সপোজারটার উপরে বেশি নজর দিতে বলি ইনভেস্টমেন্ট প্ল্যানিং এর ক্ষেত্রে, তার কারণ কি জানেন, সারা দেশের যত ইনোভেশন হয় না, তার যা প্রফিট থাকে সেটা কিন্তু ইকুইটিতে ক্যাপচার হয়। যে কারণের জন্য ইকুইটি এক্সপোজারটা, ইকুইটিতে ইনভেস্টমেন্ট করে আমরা কিন্তু আমাদের যে গ্রোথ রেটটাকে ওটাকে পার করে ইনভেস্টমেন্টটাকে চালিয়ে নিয়ে যেতে পারি আর কি। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে আমার কোনো বন্ধু করছে, কোনো একটা ফান্ডে টাকা রাখছে, সেটা শুনে আমিও করলাম, বা সোশ্যাল মিডিয়ায় এখন এরকম অনেক অপশন সামনে আসছে, সেই অনুযায়ী করছে। এতে কতটা ভুল হতে পারে বা সেটা করা আদৌ কতটা ঠিক? না, এইটাকে আমরা একদমই মানে কি বলবো, সমর্থন করি না। কিন্তু আপনাকে আগে বললাম যে একটা ট্রাস্টেড অ্যাডভাইজার দরকার হয়। তার কারণ কি জানেন, যে এই যে সোশ্যাল মিডিয়া বা বন্ধু বা যে কোনো জায়গা থেকে আমরা যে কারোর কাছ থেকে খবরটা শুনে আমরা করলাম, ইনভেস্টমেন্ট প্ল্যানিং এর না কমন থট প্রসেস কিছু হয় না। প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল প্ল্যানিং হয়। কোনটা আমার জন্য প্রয়োজন, কোনটাতে আমি ইনভেস্ট করব, তাতে আমার কতটা প্রফিট হবে, সেখানে আমার ইমোশন, আমার কনফিডেন্স, আমার রিস্ক টলারেন্স লেভেল, আমার সোশ্যাল স্ট্যাটাস, সমস্ত কিছু কিন্তু ডিপেন্ড করবে। এইটা একজন অনেকগুলো প্যারামিটার থাকে, আমি তার মধ্যে কিছু বললাম, সেই সমস্ত প্যারামিটারগুলোকে রেখে একজন অ্যাডভাইজারের থ্রু দিয়ে করলে, অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে যদি ইনভেস্টমেন্টটা হয়, তাহলে সেটা প্রপার প্ল্যানিং হয়। একজন মধ্যবিত্ত চাকরিজীবী, তিনি যদি এরকম কোনো ইনভেস্টমেন্ট হোক, মানে ফিনান্সিয়াল প্ল্যানিং যদি করতে চায়, তার জন্য কি সাজেশন থাকবে? এনি 3 সাজেশন। দেখুন, প্রথম তো আমি বলবো যে হেলথ, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল, হেলথ ঠিক রাখাটা খুব জরুরি। কারণ হেলথের জন্য এখন আমি যে প্ল্যানিংটা করছি, আমার হেলথ যদি ভালো না থাকে, আমি সেইটা এনজয় করতে পারবো না। সেটা মেন্টাল হেলথ হোক, ফিজিক্যাল হেলথ হোক। তারপর হেলথের জন্য যে পরিমাণ এক্সপেন্স এখন হচ্ছে, মানে হেলথ ফান্ড হিসেবে একটা ঠিকঠাক অ্যামাউন্ট রাখতে হবে। মানে এমন একটা জায়গায় আসছে যে অ্যাডিকুয়েট ইন্স্যুরেন্স তো লাগবেই। এর পরেও কিছু কিছু জায়গাতে দেখা যায় যে হসপিটালাইজেশনের বাইরেও আমাদের একটা রেগুলার এক্সপেন্স থাকে। অনেক কিছু অসুখ থাকে যেগুলো হসপিটালাইজেশন প্রয়োজন হয় না, কিন্তু রেগুলার একটা এক্সপেন্ডিচার থাকে। তা সেইখানে আমার কিন্তু পুঁজিটা, মেন যে টাকাটা আমি রাখছি, সেটা অনেকটা বেরিয়ে চলে যেতে পারে। এইটা একটা হেলথ রাখাটা খুব জরুরি। দ্বিতীয়ত হচ্ছে সময়ের ভিত্তিতে ইনভেস্টমেন্টটাকে করে রেগুলার সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানিং সেটা যে কোনো জায়গাতে হতে পারে, সিস্টেমেটিক্যালি ইনভেস্টমেন্টটা রাখা উচিত। এবং সেখানে ইনভেস্টমেন্ট জার্নিটা বোরিং হওয়াটা খুব জরুরি। বোরিং হওয়া, কারণ যত বেশি আমি মানে এদিক ওদিক করব, দেখুন টাকা খেয়ে নেয় কিন্তু ট্যাক্স আর ইনফ্লেশন। বারবার যতবার আমি এদিক ওদিক করব, ততবার আমার ট্যাক্স কিন্তু কাটবে।
সুতরাং জার্নিটা বোরিং হয়ে যাকে ডিস্টার্ব না করে যদি আমি ওই যে এক্সপেকটেশনটা রাখছি সেই এক্সপেকটেশনটা যদি পৌঁছতে পারি তাহলে সেই জার্নিটা অনেক বেশি ঠিকঠাক। আর একটা জিনিস সেটা হচ্ছে টু বি হ্যাপি, নট হ্যাপি আর। হ্যাপি থাকা, এনিবডি ক্যান বি হ্যাপি, কিন্তু হ্যাপি আর হলেই না একটা কম্পারিজন চলে আসে, কম্পেয়ার টু হুম, এইটা একটা প্রবলেম। সুতরাং এই তিনটে জিনিসকে মানে সেখানেও ওই লজিকটাই মাথায় রাখতে হবে, মানে প্রত্যেকের ক্ষেত্রে যেহেতু প্রয়োজনীয়তা এবং ধরনটা ইনভেস্টমেন্টের আলাদা, সম্পূর্ণ সেটা আলাদা। নিয়েই সেটাকে এগোতে নিয়েই হবে। তাকে এগোতে হবে। এবার আরেকটা বিষয় যে বীমা আর বিনিয়োগ, এটা নিয়েও কিন্তু অনেকের মধ্যে মনে করেন যে এই দুটো বিষয়ই এক। এই ধারণাটা কতটা ভুল? দেখুন, বীমা তো আমরা যে ফাইন্যান্সিয়াল পিরামিডের কথা বলি সেখানে বীমা কিন্তু একদমই একটা প্রাইমারি রিকোয়ারমেন্ট। ইন্স্যুরেন্স না থাকলে ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা কিন্তু কোনো অবস্থাতেই হওয়া হবে না। সম্ভব নয়। যেখানে আমি প্রথমেই বলছিলাম না যে প্রাইমারি রিকোয়ারমেন্টগুলোকে এই জেনারেশনটা বাদ দিয়ে তারা একটা সেকেন্ড স্টেপ জাম্প করে সেকেন্ড লেভেল থেকে শুরু করছে। তা বীমাটা প্রাইমারি দুজন, বীমা এবং বিনিয়োগ, এই দুটোর সামঞ্জস্যপূর্ণ সহাবস্থান সেটা রাখা দরকার। এইটা কিন্তু ভীষণ জরুরি। সেই ক্ষেত্রে অনেকে হয়তো যাদের আয় খুব নির্দিষ্ট, তাদের দেখা যায় যে তাদের বীমা বা বিনিয়োগ দুটোকে আলাদা করে রাখা সম্ভব হচ্ছে না। তাদের জন্য অনেক পলিসিস আছে, তাদের জন্য অনেক স্কিম আছে যেখানে দুটো ফ্লেভারই একটা প্রোডাক্ট থেকে পাওয়া যায়। আচ্ছা, যেরকম ধরুন এই ইন্স্যুরেন্স কোম্পানির যে ইউনিট লিঙ্ক প্ল্যান কস্টলি, কিন্তু তাকে সেই ফ্লেভারটা দেবে, কারণ বীমা থেকে তো আমি তাকে কাউকে বঞ্চিত করতে পারি না, বা বিনিয়োগ থেকেও তো কাউকে সরিয়ে আসতে পারি না, কিন্তু তার রিকোয়ারমেন্টটা হয়তো যে পরিমাণে আছে সেই পরিমাণ দিতে না পারলেও তার আয় নির্দিষ্ট থাকার জন্য ব্যয়টা নির্দিষ্ট করতে গিয়ে ওই প্ল্যানিংগুলো রাখলে তার হয়তো খানিকটা উপকার হয়। ধরুন একেবারে মধ্যবিত্ত, মানে তাদের কথা মাথায় রেখেই আমরা চলি, যারা বেসিক কিছু নিড থাকে সেটা ফুলফিল করতে চায় এবং তার জন্য একটা রিকোয়ারমেন্ট দরকার। যারা আজকেই যদি মনে করে এই অনুষ্ঠান, এই পডকাস্ট দেখার পরে যে তারা বিনিয়োগ করতে চায়, তাদের ফিনান্সিয়াল প্ল্যানিং এর জন্য কি সাজেশন থাকবে? প্রথমে তো বলবো তাহলে আমার কাছে আসুন, আমি করতে পারি। আর আরেকটা জিনিস এইটার ক্ষেত্রে আমি বলবো, একজনের কোট আমি বলছি, FM আলেকজান্ডার বলে এক অস্ট্রেলিয়ান অথার আছেন, তার কোটটা হচ্ছে কি যে people do not decide their future, they decide their habit and habit decide their future. ধন্যবাদ শঙ্খদীপ দা, অনেক ইনফরমেশন আমাদের সঙ্গে শেয়ার করলেন। আর এইরকম আরো টিপস আর ট্রিক্সের জন্য অবশ্যই চোখ রাখুন দাওয়ালে। এবং আজকের এপিসোড আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানান কমেন্ট সেকশনে। একই সঙ্গে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর সমস্ত খবর দেখার জন্য চোখ রাখুন দাওয়ালে, কারণ খবর এখন এখানেই।